যদি আপনি কখনো এমন অনুভব করে থাকেন যেন আপনার জীবনটা আপনার নিজের নয়, কিছু একটা ঠিক নেই, হয়তো আপনার সিদ্ধান্তগুলো, অনুভূতিগুলো, এমনকি মাথার ভেতরের বিতর্কগুলো আসলে আপনার নিজের নয়, তাহলে এটা কোনো প্যারানয়া নয়, এটা হলো একটা প্রোগ্রাম যা চলছে আপনার ভেতরে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই প্রোগ্রামের শুরু আপনার ফোন বা টিকটক থেকে হয়নি। এ শুরু হয়েছিল 100 বছরেরও বেশি আগে, লন্ডনের এক শান্ত অফিসে, যেখানে স্যুট পরা কিছু মানুষের মস্তিষ্ককে এমনভাবে মানচিত্র করছিল যেন সেটা এক মেশিন যেটাকে তারা নিজের ইচ্ছে মতো রিওয়্যার করতে পারবে। আর যে বিষয়টা প্রায় কেউ বোঝে না তা হলো রাগ কেন এত আসক্তিকর, হতাশা কেন স্বাভাবিক মনে হয়, আর কেন আপনি প্রতিদিন সকালে জেগে ওঠেন এক ধরনের ভয়, দুঃখ বা অপরাধবোধ নিয়ে। এই সব কিছুই নকশা করা হয়েছে, আর একবার যখন আপনি সেটা বুঝে ফেলবেন তখন আর চোখ ফিরিয়ে নিতে পারবেন না। চলুন আমি বিষয়টা খুলে বলি। সবকিছু শুরু হয়েছিল লন্ডনে 1921 সালে এক নীরব অফিসে। এর নাম ছিল ট্যাভিস্টক ইনস্টিটিউট। তারা দাবি করেছিল এটি নাকি যুদ্ধফেরত সৈনিকদের মানসিক আঘাত সারানোর জন্য, কিন্তু বাস্তবে তা ছিল না। তারা সৈনিকদের চিকিৎসা করছিল না, বরং মানুষের মানসিক প্রতিক্রিয়া ও নিয়ন্ত্রণের উপর পরীক্ষা চালাচ্ছিল। তারা আবিষ্কার করেছিল ট্রমা শুধু মানুষকে ভাঙে না, বরং তাকে নরম করে ফেলে, মানসিকভাবে নমনীয় ও নিয়ন্ত্রণযোগ্য করে তোলে। তাদের লক্ষ্য ছিল এটা বোঝা কিভাবে ভয়, বিভ্রান্তি আর শোক ব্যবহার করে সম্পূর্ণ এক সমাজকে পরিচালনা করা যায়। ট্যাভিস্টক শোক, বিভ্রান্তি, ভয় এই তিনটে জিনিস ব্যবহার করেছিল হাতিয়ার হিসেবে। কারণ একবার যখন আপনি জেনে যাবেন কোন বোতাম টিপলে জনতা পাগলের মতো ছুটে যায়। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়াতুল হিন্দ। जिसमें अखंडता की बात कही, उस अखंडता में हिंदू मुस्लिम कहाँ आते हैं? তাহলে আর বক্তৃতা বা নির্বাচন লাগে না, শুধু সেই বোতাম টিপে দিলেই চলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্যাভিস্টক ঢুকে পড়ল মিডিয়া, শিক্ষা এবং সরকারে। তাদের ছাপ রয়েছে ন্যাটো, সিআইএর কোল্ড ওয়ার প্রোপাগ্যান্ডা এবং গণবিজ্ঞাপনের জন্মের সাথেও। তারপর আসে এক নতুন চরিত্র, এডওয়ার্ড বার্নেজ, যিনি আসলে সিগমন্ড ফ্রয়েডের ভাতিজা। তিনি মানুষের অবচেতন মনকে বাজারে পরিণত করেছিলেন। এডওয়ার্ড বার্নেজের কারণেই নারীরা প্রথমবারের মতো সিগারেট খাওয়াকে ফ্রিডমের প্রতীক হিসেবে গ্রহণ করে। তিনি বেকন অ্যান্ড এগস ফর ব্রেকফাস্ট ধারণাটিকে জনপ্রিয় করেন, যা আসলে এক বিজ্ঞাপন প্রচারণা, কোনো ঐতিহ্য নয়। বার্নেজের সেই ব্যক্তি ছিলেন যিনি গুয়াটেমালার গণতন্ত্র উল্টে দিতে সাহায্য করেছিলেন কমিউনিজমের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে, যাতে ইউনাইটেড ফ্রুট কোম্পানি তাদের বাগানগুলো ধরে রাখতে পারে। তিনি ইচ্ছাকে অস্ত্রে পরিণত করেছিলেন, যুদ্ধকে করেছিলেন ফ্যাশনেবল, গণতন্ত্রকে করেছিলেন আবেগপূর্ণ। এরপর আসে আরেক অধ্যায়, অপারেশন মকিংবার্ড। এটি ছিল সিআইএর একটি প্রোগ্রাম যেখানে তারা বুঝে ফেলে যে একটি দেশকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে সহজ উপায় হল শিরোনাম। তারা ভাবত এটা যুদ্ধ বা বোমা নয়, শুধু সংবাদই যথেষ্ট একটা দেশকে নিয়ন্ত্রণ করতে। অপারেশন মকিংবার্ডের মাধ্যমে সিআইএ আমেরিকার সবচেয়ে বড় বড় সংবাদপত্র, টিভি চ্যানেল ও ম্যাগাজিনে নিজেদের মানুষ বসিয়ে দেয়। তারা শুধু সাংবাদিকদের কানের ফিসফিস করত না, বরং সংবাদ নিজেরাই লিখত। অনেক সিআইএ এজেন্ট এমনকি নিউজকাস্টার হিসেবেও কাজ করত। 1970 সালের মধ্যে 400রও বেশি সাংবাদিক, সম্পাদক, কলামিস্ট, যাদের মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করত, তারা সবাই সিআইএর বেতনভুক্ত ছিল। এইভাবে সিআইএ পুরো মিডিয়াকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর এরপরেই শুরু হয় আর এক ভয়ঙ্কর প্রোগ্রাম, এমকে আল্ট্রা, যেখানে সিআইএ হয়ে ওঠে একদম ম্যাড সায়েন্টিস্ট। মানুষের মন নিয়ে সরাসরি পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। তারা মানুষের ওপর অদ্ভুত সব পরীক্ষা চালাতো, অনেক সময় এমন মানুষের ওপরও যারা এতে অংশ নিতে রাজি ছিল না। এই পরীক্ষার মধ্যে ছিল ইলেকট্রোশক থেরাপি, ঘুম না দিতে বাধ্য করা, অত্যাধিক মাত্রায় এলএসডি প্রয়োগ, এমনকি সেন্সরি আইসোলেশন। এর উদ্দেশ্য ছিল মানুষের মনকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা, যতটা সম্ভব পরিষ্কার ও নিখুঁতভাবে মস্তিষ্ককে খুলে দেওয়া। আর এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল পরিচয় মুছে ফেলা। মনে রাখবেন, 1950-এর দশকে তারা হয়ে উঠেছিল মানুষের পরিচয় মুছে ফেলার বিশেষজ্ঞ। এই সময়েই কানাডায় একজন মনোচিকিৎসক ছিলেন ডক্টর ইউএন ক্যামেরন। তিনি তার রোগীদের এমন এক ভয়ঙ্কর প্রোগ্রামের মধ্যে ফেলেছিলেন যাকে তিনি বলতেন সাইকিক ড্রাইভিং। এই প্রোগ্রামে তিনি রোগীদের কানে লাগাতার রেকর্ড করা বার্তা বাজাতেন, একই সাথে তাদের উপর প্রয়োগ করতেন ড্রাগ ও ইলেকট্রোশক থেরাপি, যতক্ষণ না তারা নিজের নাম, পরিচয়, এমনকি নিজের শরীর ব্যবহার করাও ভুলে যেত।
অনেক রোগী ভুলে গিয়েছিল কিভাবে হাঁটতে হয়, কিভাবে বাথরুম ব্যবহার করতে হয়, এমনকি তাদের পরিবারের লোকেরা কারা তাও ভুলে গিয়েছিল। 1970 সালে যখন এই ফাইলগুলো ফাঁস হয় তখন সাধারণ মানুষ স্তম্ভিত হয়ে যায়। কিন্তু ততক্ষণ পর্যন্ত এই পরীক্ষাগুলো ইতিমধ্যেই বিশ্বজুড়ে সামরিক ও মিডিয়া নীতিমালার অংশ হয়ে গিয়েছিল। এই পদ্ধতিগুলো অত্যন্ত কার্যকর ছিল, আর নৈতিকতা বা মানবিকতা তাদের কাছে কোনো বিষয়ই ছিল না। এখন সময়টা একটু এগিয়ে আনুন আজকের যুগে। আগে তারা পিল ব্যবহার করত, এখন তারা ব্যবহার করছে পিক্সেল। আজ তারা যে ফার্মেসি ব্যবহার করছে তা হলো আপনার নিজের মস্তিষ্ক। তারা ব্যবহার করছে আপনার নিজের নিউরোকেমিক্যালস, আপনার নিজের নিউরোট্রান্সমিটারগুলো আপনার বিরুদ্ধেই। আর এই ডোজ এখন আর মিলিগ্রামে মাপা হয় না, এটা মাপা হয় আপনি দিনে কয়টা হেডলাইন, হ্যাশট্যাগ, নোটিফিকেশন আর ভিডিও দেখলেন তার ওপর ভিত্তি করে। ট্যাবিস্টক তৈরি করেছিল বিভ্রান্তি, বার্নেজ শিখিয়েছিল কিভাবে সেটা বিক্রি করতে হয়। মকিংবার্ড সেই বিভ্রান্তিকে বিশ্বব্যাপী সত্যে পরিণত করেছিল, আর MK আল্ট্রা মুছে ফেলেছিল সমস্ত সাক্ষীকে। এখন পরীক্ষাগারটা আর কোনো গোপন ভূগর্ভস্থ বাংকারে নেই, এটা আছে আপনার নিজের পকেটে, আপনার ফোনের ভেতরে। আপনার প্রতিটি সোয়াইপ, প্রতিটি পজ, প্রতিবার যখন আপনার চোখ 1 সেকেন্ডের জন্য কোনো ছবিতে বা ভিডিওতে থেমে যায়, আপনার নড়াচড়া, স্নায়ুতন্ত্র, প্রতিক্রিয়া সবকিছুই এক অ্যালগোরিদম দ্বারা মানচিত্রিত হচ্ছে। আর এই কাজটা আপনার উপকারের জন্য নয়, বরং তাদের স্বার্থে। অ্যালগোরিদম শুধু আপনাকে জিনিস সুপারিশ করে না, এগুলো আপনাকে প্রশিক্ষিত করে, শর্তাধীন করে। এটা বহুবার প্রমাণিত হয়েছে। ওরা শেখে কিভাবে আপনার স্ট্রেস হরমোন বাড়ানো যায়, কি আপনাকে চমকে দেয়, কি আপনাকে রাগায়। তারপর তারা আপনাকে সেই বিষয়গুলোই বেশি বেশি করে খাওয়াতে থাকে, যতক্ষণ না আপনার নিউরোভাস সিস্টেম সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে চলে যায়। আপনাকে শেখানো হয় কি নিয়ে উদ্বিগ্ন হতে হবে, কাকে ঘৃণা করতে হবে, কিসে ভয় পেতে হবে, ধীরে ধীরে কোনো প্রতিরোধ ছাড়াই। অবশেষে আপনার মাথার ভেতরের চিন্তাগুলো আপনার নিজের থাকে না। রাগ হলো মানুষের মধ্যে টানার সবচেয়ে সস্তা ট্রিগার। তাই ইন্টারনেটে সবকিছু যেন আগুনে জ্বলছে। আপনি কিসে রেগে আছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, মূল বিষয় হলো আপনি যেন রেগে থাকেন, কারণ রাগ আপনার চোখকে স্ক্রিনে আটকে রাখে। আর আপনি যখন রিঅ্যাকশন মোডে বন্দী, তখন আপনার মস্তিষ্কের গভীরে, খুব গভীরে একটা নতুন প্রোগ্রাম ধীরে ধীরে আপনার ভেতরেই খোদাই হয়ে যাচ্ছে। যদি আপনি এখন চারপাশে তাকান, দেখবেন কেউই ঠিক নেই। উদ্বেগ এখন মানুষের স্বাভাবিক অবস্থা হয়ে গেছে। শিশুরা কৈশোরে পৌঁছানোর আগেই হতাশাগ্রস্ত, বয়স্করা কেবল কার্যকরভাবে বেঁচে থাকার জন্যই ওষুধে নির্ভরশীল। বুকের মধ্যে যে অদ্ভুত ভয় বা ভারী অনুভূতি আপনি টের পান, মানুষ সেটাকে বলে অ্যাংজাইটি। কিন্তু আসলে সেটাই হলো প্রোগ্রামটি যেমনভাবে বানানো হয়েছিল ঠিক তেমনভাবেই কাজ করছে। একটি বিক্ষিপ্ত, ক্লান্ত, বিভক্ত জনগোষ্ঠী কখনোই প্রতিরোধ করতে পারে না। তাই আজকের মানসিক স্বাস্থ্য সংকট কোনো দুর্ঘটনা নয়, এটা হলো সেই যন্ত্রের ধোঁয়া, যে যন্ত্র মানুষকে ক্লান্ত, শূন্য আর ভাঙে ফেলেছে। তাহলে প্রশ্ন হলো, এই সবের শেষে কি হয়? আমাদের সবাইকেই প্রোগ্রাম করা হয়েছে ভ্যালিডেশন, ফলোয়ার, সৌন্দর্য, ক্ষমতা আর মর্যাদার পিছনে ছুটতে। কিন্তু যখন কেউ সব লক্ষ্যই ছুঁয়ে ফেলে, তখন কি হয়? সে কিছুই অনুভব করে না। এই সিস্টেম আপনাকে মারতে চায় না, এটা শুধু চায় আপনি অসাড় হয়ে যান। এটা চায় আপনি নিজের উপর দোষ চাপিয়ে ব্যস্ত থাকুন, যতক্ষণ না আপনি ভুলে যান আপনি আসলে শুধু কোনো ইউজার প্রোফাইল নন, বরং এক বিহেভিয়ার এক্সপেরিমেন্টের বিষয়বস্তু। আর যদি আপনি এখনো এখানে থাকেন, তাহলে আপনার ভেতরে কিছু একটা ইতিমধ্যেই জানে। হয়তো আপনি সেটা ব্যাখ্যা করতে পারেন না, হয়তো আমিও পারবো না, কিন্তু এটা প্যারানয়া নয়, এটা স্মৃতি। আপনার ভেতরে সেই অংশ, যে অংশ কখনোই চুক্তিতে সই করেনি, সে এখনো খেয়াল করছে। সে অংশ কখনোই ভুলে যায়নি আপনি কে ছিলেন। তাই এই পথটা নিজেকে খোঁজার নয়, এটা হলো থেমে যাওয়ার, ছুটে চলা বন্ধ করা, অভিনয় করা বন্ধ করা, আর থেমে যাওয়া সেই অনন্ত দৌড়ে, যেখানে সিস্টেম বলে দেয় কাকে পুরস্কৃত করা হবে।